আসসালামু আলাইকুম। হাই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। এসএসসি 2026। তোমরা আসলে থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কী নিয়ে আলোচনা করতে আসছি আজকে। তোমাদের ওইখান থেকে অনেকেই তোমরা যে জিনিসটা জানতে চাইছো আমাদের কাছ থেকে, আসলে এসএসসি 2026 বা এসএসসি পরীক্ষায় ভোকেশনালে কীভাবে তোমাদের গ্রেডটা আসলে কীভাবে নির্ণয় করা হয়। কারণ আমরা যেটা জানি, তোমরা এখানে কয়েকটা পরীক্ষা দিবা। হ্যাঁ, তো কয়েকটা পরীক্ষার মধ্যে যদি আমি নাম বলি, তোমরা বাংলা, ইংরেজি, গণিত, তারপর ওই যে বাংলাদেশ বিশ্ব পরিচয়, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ, তারপর কম্পিউটার অ্যাপ্লিকেশন, তারপর ধর্ম, তারপর হচ্ছে তোমার এই যে চতুর্থ সাবজেক্ট, অর্থাৎ এক একজনের ম্যাথ, কৃষি শিক্ষা বা বায়োলজি, এরকম অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, জীববিজ্ঞানে এরকম থাকে আর কি, বা হায়ার ম্যাথ এরকম থাকে, এক একজনের এক একটা থাকে। সো তোমরা যারাই কি করবা এখানে, মানে সায়েন্সের ভোকেশনাল থেকে পরীক্ষা দিচ্ছ, তারা জানো হচ্ছে তোমাদের একটা সিস্টেম থাকে হচ্ছে গ্রেড নির্ণয়। গ্রেড হচ্ছে তোমাদের 9 আর ক্লাস 10-এর গ্রেডকে এক করে দেওয়া হয়, মানে এক করে তোমাদেরকে দেওয়া হয়। তো আসলে তোমরা এই গ্রেডটা আসলে কিভাবে করা হয়, অনেকে মানে হিসাব করে হচ্ছে কি, আমি তো ভাই আমাদের কাছে এরকম কোয়েশ্চেন আছে হচ্ছে, আমি তো ভাই 4 পয়েন্ট পাইলাম ক্লাস 9-এ, আর এটার সাথে মনে করেন তাইলে কি আমি যদি এবার যদি কিসে পাই, একদম ক্লাস 10-এ 5ও পাই, তাহলে কি আমার কি 5 হবে কি না? তাহলে আমরা বলি যে না হবে না, কেন হবে না? তো এটার কারণটা হচ্ছে, দেখো, এটার কারণটা হচ্ছে কি, এটা 9, এটা 0, এটা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে 4.5, তার মানে ওর গ্রেড হচ্ছে মানে 4.5। ওকে, তো যে গ্রেডটা হচ্ছে 4.5 হিসাব করা হয়, এইটা যদি তুমি ধরে নাও, তার মানে তুমি এখানে পাইছো হচ্ছে এখানে পাইছো হচ্ছে A+, তার মানে কি দুটোটা হিসাব অনুযায়ী তোমার এখানে আসবে হচ্ছে কি যেটা মানে খুবই, মানে আমাদের কাছে এটা কঠিন হয়ে দাঁড়ায় আর কি। কিন্তু আসলে কি বিষয়টা এরকম কিনা? না, বিষয়টা স্যার এরকম না, বিষয়টা একদম সম্পূর্ণ আলাদা। এই প্রসেস যেটা আছে এটা তো আমরা ম্যাথমেটিক্যালভাবে গড় করি, এই গড় অনুসারে ওরা হিসাবটা করে না। আমি বারবার বলতেছি, এই গড় অনুসারে ওরা কি হিসাবটা কখনোই করে না। এবার আসলে ওরা হিসাবটা কেমনে করে দেখো। তো প্রথম যে জিনিসটা তোমার থেকে একটু মাথায় রাখতে হবে, তুমি আসলে এখানে 1250 নাম্বারের পরীক্ষা দিচ্ছ, মানে ক্লাস 9-এ দিছো 1250 নাম্বারের পরীক্ষা, ক্লাস 10-এ দিবা হচ্ছে 1250 নাম্বারের পরীক্ষা। তার মানে তোমার এই দুইটা যদি যোগ করা হয়, এটা হচ্ছে ক্লাস 9, এটা হচ্ছে ক্লাস 10, তো দুইটা যদি যোগ করা হয় তাহলে এটা কত হবে? তাহলে এটা হচ্ছে 2,500-এর পরীক্ষা দিচ্ছ তুমি, মানে পুরা এসএসসিটা গড় করা হবে কিন্তু 2,500-এর উপর। এখন দেখো গড়টা আসলে কিসের উপর বেস করে হয়, তো কেমনে হয় এই জিনিসটা। ধরো আমি তোমাকে যদি বলি, আমি যদি বলি যে দেখো ফিজিক্স, ঠিক আছে, এই ফিজিক্স সাবজেক্ট যেটা আছে, হ্যাঁ, তো এটা যদি আমি একটু বোঝাই, এটা তুমি ধরো এটা তোমার ক্লাস 9 আর এটা হচ্ছে ক্লাস 10, তাহলে ঘরটা কেমনে হবে দেখো। ফিজিক্সে ধরো, ফিজিক্সে তুমি জানো পরীক্ষা নিচে হচ্ছে তোমাদের এখান থেকে হচ্ছে 30 নাম্বারের তোমরা পরীক্ষা দিবা। হ্যাঁ, ওইটা তো তোমরা খুব ভালো মতো জানো। এরপরে তোমাদের ব্যবহারিক আছে, সব মিলাই তোমাদের একটা মূল্যায়ন দেয়, ও সব কিছু মিলাই আর কি। তো সব কিছু মিলাই তোমরা তো 30 নাম্বারের পরীক্ষা দাও, এটা তো একদম শিওর। 30-এর মধ্যে ধরো 24 পাইলে প্লাস। এখন আমি যদি হিসাব করি, 30-এর মধ্যে 24 পাইলে প্লাস, ওকে, তো 30 মার্ক যদি হিসাব করা হয়, আমি তুমি যে পরীক্ষা দিচ্ছ ওই পরীক্ষাটার হিসাবটা করি, তো ওই 30-এর মধ্যে তুমি এখানে পাইলা হচ্ছে 20, ধরে নিলাম এখানে পাইছো 30-এ 20, তাহলে কি তোমার কি প্লাস আসে নাই? এখন দেখো, আবার যদি তুমি ক্লাস 10-এর পরীক্ষায়, এবার ধরো তুমি ক্লাস 10-এর পরীক্ষায় এখানে পাইলা হচ্ছে কত, এখানে পাইলা হচ্ছে মানে তুমি 30-এ পাইছো হচ্ছে এখানে ধরো তুমি 28 ক্লাস 10-এর পরীক্ষায়, তার মানে তুমি এখানে পাইছো কিন্তু তুমি 24 পাইলে কিন্তু A+ পাইতা, কিন্তু
তুমি এটা পারো নাই, তুমি এটা পাও নাই, কিন্তু তুমি আবার ক্লাস 10-এ তোমার ফিজিক্সের প্রিপারেশন অত্যন্ত ভালো ছিল, যার কারণে তুমি এখানে পাইছো হচ্ছে A+ মানে 28। তাহলে দুইটা যদি যোগ করা হয় দেখো, তাহলে এটা 60-এর মধ্যে তুমি কত পাওয়া? 60-এর মধ্যে পাবা হচ্ছে 48। দেখো তাহলে 60-এর মধ্যে যদি 48 পাও তাহলে তো স্যার এটা A+। বুঝছো এখন গড়টা? মানে তোমার যে গড়টা করা হয়েছে ওইটা কিন্তু এখান থেকে এসে করে নেমে গেছে। ওকে, এই যে এইভাবে সিস্টেমটা করা হয়। যেমন আমি যদি তোমাকে আরেকটা দেখাই, ধরো তুমি কেমিস্ট্রির হিসাবটা যদি দেখাই, আচ্ছা ফিজিক্স আর কেমিস্ট্রি তো অনেকটা সেম। এবার দেখো আমি তোমাকে ম্যাথটা একটু দেখাই। ধরো তুমি ক্লাস 9-এর ম্যাথ, আমি এখানে ক্লাস 9 এদিকে ক্লাস 10 লিখি। ধরো ক্লাস 9 তো আমাদের 60 নাম্বারের পরীক্ষা, ক্লাস এটাও 60 নাম্বারের পরীক্ষা। ওকে, মানে সব মিলে 100 হয়, আমরা জাস্ট যেগুলা পরীক্ষা দিয়ে আসি এগুলো আর কি, এগুলার কথা বলতেছি মূল্যায়ন ছাড়া। আচ্ছা, তো এই 60 নাম্বারের মধ্যে দেখো 48 পাইলে কিন্তু A+। এখন ধরো তুমি কি করলা, তোমার তো এখানে তো পরীক্ষা দিতে হবে, হ্যাঁ, তুমি তো পরীক্ষা দিয়ে মানে চলে আসছো, ঠিক আছে। তো তুমি এখন দেখা গেছে তুমি এখানে 60-এর মধ্যে তুমি এখানে পাইছো 40। কত? 60-এর মধ্যে এখানে পাইছো কত? 40। হিসাবটা দেখো কিন্তু 60-এর মধ্যে এখানে কত পাইছো? 40 পাইছো। আচ্ছা, তো 60-এর মধ্যে যদি এখানে 40 পাও তাহলে তুমি আসলে কি পাইছো এটা আগে হিসাব করতে হবে। এরপরে তুমি ধরো তোমার এখানে ক্লাস 10-এর, আবার ধরে নিলাম তোমার ক্লাস 10-এর প্রিপারেশন ভালো ছিল, এই জন্য তুমি এখানে পাইছো হচ্ছে ধরো একদম 50। তাহলে 40 আর 50-এর হিসাবটা যদি তোমাকে দেখায় তাহলে তুমি 120-এর মধ্যে কত পাইছো? তোমার পরীক্ষা হয়েছে 120-এ, তুমি পাইছো হচ্ছে এই দুইটা যদি যোগ করা হয় তাহলে 90। তো তোমার আসলে তুমি এখানে 90 পাইছো মানে হচ্ছে কি তুমি এখানে পাইছো হচ্ছে কিন্তু কারণ তোমার এটা যদি 96 পাইতা তাইলে হয়তো বা কি এটা A+ হয়ে যাইত 120 আর কি। বুঝছো এখন জিনিসটা একদম ক্লিয়ার বোঝা গেছে। আবার তো অনেকে আবার কি করে জানো, অনেকে আবার হচ্ছে ওই যে ক্লাস 9-এ ভালো করে, ক্লাস 10-এ খারাপ করে, কারণ তার প্রিপারেশন ভালো ছিল না। হ্যাঁ, তো এরকম একটা প্রসিডিউরের মধ্য দিয়ে যাই, মানে দুটোটা সাবজেক্টের গড় মানে হচ্ছে তোমার নাম্বারকে গড় করা হয়। কি বুঝাইতে পারলাম তো আমি এখন জিনিসটা? তোমার নাম্বারকে গড় করা হয়। তো ওই নাম্বারকের গড়টা তুমি একটাতে যদি ভালো করতে পারো, তুমি যদি বুঝো, এখন দেখো তোমার কাছে ক্লাস 9-এর রেজাল্ট আছে, তুমি ওই রেজাল্টটা দেখো ওইখানে কত আছে, ওইখানে কিন্তু মার্কস দেখা যায়। তুমি যদি এটা বের করে না থাকো তাহলে এটা তুমি হয়তো বা জানতা না, সেজন্য বের করো নাই আর কি। তো কিন্তু এখানে মার্কসটা বের করা যায়। তো তুমি যদি ওইখান থেকে যদি যাই দেখো তোমার মার্কসটা অনেকটা এরকম আসছে, তাহলে তোমার থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যেমন তোমাদের ক্লাস 10-এ কিন্তু ম্যাথের ক্ষেত্রে যদি বলি, তুমি ধরো ক্লাস 9-এ পাইছো হচ্ছে 40, হ্যাঁ, তুমি ম্যাথের ক্ষেত্রে এই 40টা বরাবর হচ্ছে এমনভাবে প্রিপারেশন নিলা তুমি 50 না পাইছো হচ্ছে 56 পাইছো। কত পাইছো? 60-এ 56। তাহলে 60-এ 40 যোগ 56, ঠিক আছে। তাহলে এখানে কত হয়? তাহলে জিনিসটা যদি আমরা যদি বলি তাহলে 96। তাহলে 120-এর মধ্যে 96 পাওয়াটা, তাহলে তুমি কিন্তু A+ পাই গেছো অটোমেটিক্যালি। সো হিসাবটা করো। এখন তুমি যদি ক্লাস 9-এর তোমার নাম্বারই না জানো তাহলে তুমি কিসের হিসাব কষবা? এখানে হিসাবটা কিন্তু আলাদা থাকে। ওকে, তো এই যে এই জিনিসগুলো একটু পয়েন্ট আউট করতে হয়। তো এটা আসলে অনেকে জানে, অনেকে জানে না, সেজন্য তোমরা আমাদেরকে অনেকভাবে এটা বলতেছিলে অনেকজনে। তো এটা তোমাদের এই বিস্তারিতটা, কিন্তু এই জিনিসটা একটু বলে রাখি। ধরো আমরা তো সবাই চাই A+ পাবো, গোল্ডেন পাবো, কিংবা ভালো রেজাল্ট করবো, এটা কিন্তু সত্য বলতে বাস্তবতা কিন্তু এরকম না। হ্যাঁ, তোমার এই ভোকেশনাল সেক্টর থেকে A+ পাওয়াটা তো মানে একদম সহজ বিষয়ও না। কারণ হচ্ছে আমার মতে ভোকেশনালে তুমি সর্বোচ্চ 4.5 থেকে 4.7, অনেক সময় দেখা যায় হচ্ছে 4.8-এও আটকে যায়। কিন্তু ওরা কি খারাপ ছিল? খারাপ না। যেমন আমাদের 2025 ব্যাচের স্টুডেন্ট ছিল, আমাদের একটা স্টুডেন্টের কথা যদি বলি, ও কিন্তু ক্লাস 9-এ A+ পাইছে, মাশাল্লাহ। এর পরবর্তীতে ও কী করলো, ক্লাস 10-এ যাই, ওর একটু খারাপ হওয়ার কারণে ওর মনে হয় 4 পয়েন্ট কত আসছিল ক্লাস 10-এ, পরবর্তীতে দেখা গেল মানে ওর রেজাল্টটা একদম গড় হয়ে আসছে কত জানো, 4.92 নাকি কত আসছে এরকম, 92 নাকি 4.89 এরকম একটা রেঞ্জ আসছে। তো তার মানে কি ও খারাপ ছিল? খারাপ ছিল না তো। ওর ওই যে ও
কষতে পারে নাই। পরবর্তীতে ও জায়গাটা আসলে কী হয়েছে, ওর ওই ম্যাথটাতে একটু ঝরে বসছে আর কি, কম আনসার করতে পারছে, ওইখানে ও করতে পারেনি। আর তোমাদের কিছু সাবজেক্ট আছে যেখানে আসলে প্লাস তোলা খুবই হার্ড। যেমন তুমি বিজিএসে অনেক লিখতে হয়, 12টা সৃজনশীল লিখে আসতে হয়, ঠিক আছে? 5 করে 5 12 60 আনসারের জন্য 12টা লিখতে হয়। তো এগুলো তো 12টা লেখা তো এত সহজ না। তুমি অনেকের দেখা যায় হচ্ছে 7টা 8টা লিখতে পারে, এর বেশি লিখতে পারে না। তো তুমি যদি 8টাই লিখো তাহলে তুমি কয়টায় বা আনসার করলো? 40-এর আনসার করলা। তো অনেকে সর্বোচ্চ 10টা 11টা লিখতে পারে, তাহলে তুমি 50-55 আনসার করছো। তো 55-র মধ্যে 48 পাওয়াটা অনেক টাফ, তাও আবার বিজিএসে। তো এই জন্য একটু নাম্বারগুলো কমে আর কি। তো এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নেই। কিন্তু দিন শেষে এই জিনিসটাও সঠিক যে তোমার কাছে যদি একটা সঠিক হিসাব বা তথ্য থাকে তাহলে তুমি এটা খুব ইজিলি কী করতে পারবা, মানে তোমার হিসাব করাটা সহজ হবে আর কি। তো সবসময় মাথায় রাখবা তোমাদের, আমি যদি বলি তোমাদের এখানে ট্রেড বিষয়ের কিছু সাবজেক্ট আছে, এগুলাতে তো তোমরা সবাই ভালো থাকো, কিন্তু তোমাদের দেখা যায় হচ্ছে রিটেকের ক্ষেত্রে কিছু তোমরা ক্লাস 9-এ যাদের কিন্তু খারাপ হয়েছে, মানে 1-2টা ফেল চলে আসছে বা রিটেক চলে আসছে, ওদের ক্ষেত্রে কী হয় স্যার? ওদের ক্ষেত্রে হয় হচ্ছে ওরা কিন্তু অনেক অংশের নিচে নেমে আসে, একদম অনেক অংশের নিচে নেমে আসে। ওরা আবার ক্লাস 9-এ দিতে হয়, ক্লাস 9-এ দেওয়ার পরে আবার ক্লাস 9-এর পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু ক্লাস 10-এ যদি খারাপ হয় তাহলে কী হয়? যেমন আমি একটা স্টুডেন্ট সম্পর্কে তোমাকে বলি। তো ও ক্লাস 10-এর খারাপ করছে, ধরো মানে ধরলাম একটা র্যান্ডম একটা স্টুডেন্ট, ও একটা ক্লাস 10-এ কী করলো? খারাপ করলো। সো ও কী হবে? ধরো তুমি 26 ব্যাচে, মানে তোমাদের বেশি রিটেক পড়ে কিন্তু ফিজিক্সে আর ম্যাথে। ধরো তোমার ম্যাথের কিন্তু অবস্থা মোটামুটি সবার খারাপ থাকে, শুধু তোমার না, সবার। তো তোমার মনে করো ফিজিক্স আর ম্যাথ আর ইংলিশ তো আছেই তোমাদের লাইনে, মানে এই 3টাতে বেশি হয় আর কি। তো এই যে ম্যাথে মনে করো তুমি গেলা, এসএসসিতে তুমি টপকাইতে পারো না, ফেল চলে আসে, তাহলে তোমার কী হবে? তোমার কী হবে জানো? ঘরে বসে থাকতে হবে, আর কোনো কিছু হবে না। কেন? তোমার এরপরে 2027 এসএসসি কখন হবে সেটা তোমার থেকে খোঁজ লাগাইতে হবে, কারণ তুমি 1 বছর বসে থাকবা। আর তোমার বন্ধুরা কী করবে? অ্যাডমিশনের প্রিপারেশন নেবে, ডিপ্লোমা অ্যাডমিশন দিবে, অ্যাডমিশনের জন্য ভর্তি হবে, সব কিছু করবে, এমনকি ওদের ফার্স্ট ইয়ারও চলে যাবে। তখনও তুমি কি করবা? জাস্ট ওই একটা ম্যাথের জন্য তুমি বসে থাকবা। এই জন্য গাইডলাইন সঠিকভাবে নাও, সঠিকভাবে পড়ালেখা করো, ওকে? আর তোমাদের ডিপ্লোমার তো যাদের স্বপ্ন ডিপ্লোমা থেকে ইঞ্জিনিয়ারিং করা, ডিপ্লোমা গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়া, তোমরা জানো হচ্ছে তোমাদের অ্যাডমিশনের সময় কি হয়। এখন অ্যাডমিশন পরীক্ষা আছে, তোমরা এটা সবাই জেনে গেছো। ওই অ্যাডমিশনে তোমাদের কিন্তু রেজাল্টের উপরে একটা নাম্বার আছে। রেজাল্টের মানে যাদের হচ্ছে প্লাস থাকে, 5 থাকে, তাদেরকে একদম 30 নাম্বার দিয়ে দেওয়া হয়। এর উপর এটা কম বেশি হয় আর কি। কিন্তু তুমি তাইলে এখন থেকে তোমার রেজাল্টের উপর এটা নির্ভর করতেছে, তো তুমি অবহেলা কেন করবা? তুমি কেন পিছাই পড়বা? অন্যদের থেকে কেন পিছাই পড়বা? তুমি আমার একটু বুঝাও। তুমি পড়ালেখা করতেছো না, যারা একদম এখনও ডিসিশন নিতে পারো নাই, বা অনেকে জানো না, বা অনেকে জানো এখন, তোমরা যাদের প্রিপারেশন একদমই খুবই খারাপ বা একদম ফেল করার মতো অবস্থা বা অনেক ভালো অবস্থা বা মিডিয়াম লেভেলের, সবাইকে কি বলবো আমি, সবাই একটু ভালো মতো প্রিপারেশন নাও, একটা সঠিক গাইডলাইনের মধ্যে প্রিপারেশন নাও। আর তোমরা যদি চাও, আমাদের স্টাডিমেট থেকে আমাদের অলরেডি একটা কোর্স একদম লাস্ট টাইমে আমরা লঞ্চ করছি, ফাইনাল রিভিশন কোর্স 2.0, যেটা একদম নামমাত্র মূল্যে আমরা নিয়ে দিচ্ছি। যারা আমাদের এটা যদি এনরোল করতে চাও, আশা করি তোমরা সঠিক একটা গাইডলাইনের মধ্যে থাকবা। আর আমাদের এখানে আমরা সব সময় আমাদের শিওর পিডিএফগুলো আমরা দিয়ে দিই, আর হচ্ছে কারিগরি বোর্ডের উপযোগী সাজেশন আমরা দিই, আর কারিগরি বোর্ডের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, আর হচ্ছে ক্লাস। আমাদের এখানে বিভিন্ন ধরনের 30 থেকে 35টা ক্লাস হয়। কিছু ক্লাস থাকে ম্যারাথন ক্লাস, কিছু ক্লাস থাকে আমাদের সলভিং ক্লাস, একদম টপিক বেস ক্লাস থাকে। আশা করি যে ক্লাসগুলো করে গিয়েই তুমি পরীক্ষা দিলে ফাটাফাটি একটা রেজাল্ট হবে ইনশাআল্লাহ। বাকিটা তোমার পরিশ্রমের উপর নির্ভর করবে। আমি আশা করি সবাই ভালো রেজাল্ট করো, আর আমরা দোয়া করি সবার যেন আল্লাহ তাআলা কাঙ্ক্ষিত রেজাল্টটাই দেওয়া হোক।
তাইলে আমি তোমাদের এই যেটা কোয়েশ্চেন ছিল ওইটা আশা করি সলভ করতে পারছি। তো এখন থেকে ওই প্যারাটা আর খাইও না, মানে তুমি 4 পাইলে কত পাবা বা 4 পাইলে গড় টর করে কেমনে, ওইটার থেকেও বেশি এখন মাথায় রাখো তুমি আসলে গড় কীভাবে করতেছো, তোমার সাবজেক্টে তুমি কত পাইলা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে। আর যারা আমাদের ওই যে ফাইনাল রিভিশন ব্যাচ 2.0 যে এই কোর্সটা যারা এনরোল করতে চাও তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ওই কোর্সে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সালামু আলাইকুম।